বাংলাদেশ আজ এক গভীর নৈতিক ও রাষ্ট্রীয় সংকটের মুখে। প্রকাশ্য রাজপথে ধর্ম অবমাননার অভিযোগ তুলে একজন নিরীহ যুবককে পিটিয়ে হত্যা, মরদেহ প্রদর্শন করে উল্লাস, এ শুধু আইন শৃঙ্খলার ব্যর্থতা নয়, এটা সভ্যতার পরাজয়। গোটা বিশ্বে আজ প্রশ্ন উঠছে, এরা কারা? কোন শক্তি এই বর্বরতাকে সামাজিক স্বীকৃতি দিচ্ছে? একটির পর একটি জীবন নিভে যাচ্ছে। দীপু দাস, অমৃত মণ্ডল, সংখ্যালঘু পরিচয়ের কারণে কি তাদের টার্গেট করা? ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, এগুলো একটি ধারাবাহিকতা, যেখানে পাকিস্তানপন্থী মৌলবাদী চক্র ভয়, গুজব আর ধর্মীয় আবেগকে অস্ত্র বানিয়ে সমাজকে বিষাক্ত করছে। কিন্তু রাষ্ট্র কোথায়? প্রশাসন কেন নীরব? অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বার্তা স্পষ্ট, সহিংসতা কার্যত অনুমোদিত। এই উশৃঙ্খলতা কি ভারতের বিরুদ্ধে বিদ্বেষ, নাকি এ মানবতার বিরুদ্ধেই জেহাদ? কারণ মানবাধিকার কোনো সীমান্ত মানে না। বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু বাস্তবে যদি রাস্তায় আইনের পরিবর্তে জনতার ফতোয়া চলে, তবে তা কেবল সংখ্যালঘুদের নয়, পুরো জাতির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। তাই এখন রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, তারা বর্বরতার পাশে না আইনের পক্ষে। তবে বাংলাদেশে অবিরাম সংখ্যালঘু নির্যাতন এবং বিচারহীনতার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভারত বাংলাদেশ সম্পর্কের বিশ্বাস, কূটনৈতিক সহযোগিতা ও ভবিষ্যতের অংশীদারিত্ব কোন দিকে মোড় নিতে পারে, তা এখন সবচেয়ে বড় প্রশ্ন। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশে আর কত নৃশংসতা, কোন পথে এগোচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে ভিডিও কলে জুড়ে গেছেন দুজন সমাজকর্মী। কৈলাসহর থেকে জুড়েছেন ভাস্কর ঘোষ অধিকারী এবং কলকাতা থেকে জুড়েছেন বিমল সরকার। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আরো একজন অতিথি আমাদের সঙ্গে আজ জুড়ে যাবার কথা রয়েছে। উনি জুড়ে গেলেই আপনাদের সঙ্গে অবশ্যই পরিচয় করে দেব। জুড়ে গেছেন এই মুহূর্তে সুমন বাবু, জুড়ে গেছেন। সুমন পাল বিলোনিয়া থেকে জুড়ে গেছেন। সুমন বাবু, আপনাকেও স্বাগত অনুষ্ঠানে। ভাস্করবাবু, প্রথমে আজ আপনার থেকে শুরু করি। আমরা যেটা আজ আলোচনার বিষয়, এবং সেটা আপনার কাছে জানতে চাইছিলাম যে বাংলাদেশে বারবার সংখ্যালঘু পরিচয়ের মানুষদের ধর্ম অবমাননার অভিযোগে হত্যা করা হচ্ছে। এখন মাফ করবেন, এখন আপনার মতে এটি কি স্বতঃস্ফূর্ত জনরোষ, নাকি সংগঠিত মৌলবাদী শক্তির পরিকল্পিত সহিংসতা? রাষ্ট্র কি এই পার্থক্য বুঝতে ব্যর্থ হচ্ছে কোথাও? বাংলাদেশের রাষ্ট্র কি বুঝতে ব্যর্থ হচ্ছে? কি মনে করে? আমি ভাস্কর বাবুর কাছে যাব প্রথমে। দেখুন, বাংলাদেশের যে জন্ম, সেই জন্মলগ্ন থেকে আমরা দেখে এসেছি যে তার জন্মই হয়েছে একটি হঠাৎ করে জন্ম হওয়া একটি দেশ। কারণ পাকিস্তান, পূর্ব পাকিস্তান তাকে শাসন করত, তারপর তার বিভিন্ন সমস্যা, সেখানে ইন্টারফেয়ার, অন্য একটা কান্ট্রি ইন্টারফেয়ার, এবং তার জন্ম হওয়া। সুতরাং সেই কান্ট্রির ভিত্তিটা আমার মনে হয় যে ভারতবর্ষের মতন যে একটা দৃঢ় এবং সুদৃঢ় স্থায়ী হবে, তা মোটেও আমরা আশা প্রকাশ করতে পারি। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, এরকম অনেকগুলো কান্ট্রি আপনার নাম জানেন দক্ষিণ পূর্ব এশিয়া এবং পুরো পৃথিবী জুড়ে আছে, যেখানে একটা মৌলবাদী একটা চক্র একটা সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করে, এবং সেটা এই রাজনৈতিক যে পেরিফেরি এবং রাজনৈতিক সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে ওরা ঢুকে বসে আছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে যদি দেখি, দেখতে পাচ্ছিলাম বিগত দিনে সেখানে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে শাসনভার নিয়ে কাজ করছিলেন। কিন্তু ঘটনা এই জায়গা তো বাস্তব যে বাংলাদেশ এই আওয়ামী লীগকে নিয়ে অনেক কথা উঠেছে। বিরোধীরা সেখানে এই যে নির্বাচন হচ্ছে, সেখানে বিরোধীরা নির্বাচনে অংশগ্রহণ করছেন না, এবং এই বাংলাদেশের আওয়ামী লীগ যারা ছিলেন, যে শাসন ব্যবস্থা ছিলেন, তাদের প্রতিটি রাজনৈতিক নেতা তাদেরকে নিয়েও বিভিন্ন সময়ে রাষ্ট্রপুঞ্জে কথা হয়েছে, বিভিন্ন জায়গায় কথা হয়েছে, এবং তার মতো একটা স্বতঃস্ফূর্ত একটা বিস্ফোরণ আমরা গত জুলাই মাসে দেখেছি। এটা কোথাও একটা সম্মিলিত প্রয়াস আমরা দেখেছিলাম। তারপর যে আমরা অবস্থা দেখলাম, তারপর যে আমরা ঘটনা দেখলাম, তার যে ঘটনার ধারাবাহিকতা দেখলাম, এবং শেষ যেটা দীপু দাস হত্যা নিয়ে দেখলাম, সে জায়গাতে অবশ্যই বলতে হয় যে সেখানে রাষ্ট্রের ভূমিকা কোথায়, বা যে বর্তমান যিনি বসে আছেন মোহাম্মদ ইউনূস, নোবেল প্রাপ্ত,
সেই মোহাম্মদ ইউনূসের ভূমিকা বা ওনার যে ভূমিকা কি সেটা অবশ্যই সবাই একটা প্রশ্ন তুলেছে। আপনারা জানেন রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত বলেছে যে এই বাংলাদেশ সরকারকে বলেছেন যে তোমরা কিন্তু ধীরে স্থিরে সিদ্ধান্ত নাও এবং তোমরা রাষ্ট্রের হিতকারী সিদ্ধান্ত নাও। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, একটি উপমহাদেশ হিসেবে কাজ যেখানে করে সেখানে অনেকগুলি কথাই উঠে আসছে। আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন ইদানিং কালে যে যিনি বিএনপির যিনি প্রধান উনি এসেছেন এবং সে কিন্তু প্রথম বক্তব্যে উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, শুধু একটা স্লোগান উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। সুতরাং সেই জায়গায় মনে হয় যে এই ধরনের রাষ্ট্রে, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থায় আপনি বাংলাদেশ বলুন, আপনি পাকিস্তানকে ধরুন না, সেখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাজিস তাকে ছেড়ে আব্দুল মুনির যে উনি আছেন সেনাপ্রধান, ওনার কথাই প্রকাশ্যে চলে আসছে এবং ওনাকে আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের রাষ্ট্রে, যে রাষ্ট্রে কিনা ভিত ব্যবস্থা ক্ষণস্থায়ী এবং ভিত ব্যবস্থা দুর্বল, সেই জায়গাতে আমার মনে হয় যে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না এবং রাষ্ট্রের হিতাকাঙ্ক্ষী যারা আছেন সেই মানুষগুলো শুধুমাত্র অবদলিত হয় এবং তার প্রেক্ষিতে আমরা দেখতে পাই ছায়ানট ধ্বংস হয়ে যায়, তাদের সৃজনশীলতা ধ্বংস হয়ে যায়। সেই দেশ কখনো এগিয়ে যেতে পারে না, তাকে চাল কিনতে হয় অন্য কান্ট্রি থেকে, তার জিডিপি ধ্বংস হয়। ঠিক, বাংলাদেশের রাষ্ট্র বা বাংলাদেশের এই মুহূর্তে যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা রাষ্ট্রের উন্নয়নের কথা কতটা ভাবছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে এবং গোটা বিশ্ববাসী সেটা নিয়ে প্রশ্ন করছে। আসবো আপনার কাছে আমি ভাস্করবাবু আরো একবার। বিমল বাবুর কাছে যেতে চাইবো এই মুহূর্তে। কলকাতা থেকে জুড়েছেন আমাদের সঙ্গে বিমল সরকার। বিমল বাবু, বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দু নিধন ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে আপনি কি মানবাধিকার সংকট হিসেবে দেখছেন, নাকি এটিকে কেবল অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার সমস্যা বলে যা বলা হচ্ছে আপনারও সেটাই মনে হচ্ছে? শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের সমস্ত দর্শক এবং শ্রোতাদেরকে, সাথে কো প্যানেলিস্ট এবং আপনাদেরকেও। দেখুন, আমরা যেটা বলবো যে বাংলাদেশ বর্তমানে একটা নো ম্যানস ল্যান্ডের মতন আচরণ করছে। দেখুন, বাংলাদেশ যেইভাবে গণতান্ত্রিক একটা তার নিজের সাথে স্ট্রাগলিং করছে, আর যেইভাবে বাংলাদেশ বর্তমানে সম্পূর্ণ মাত্রায় দিকভ্রষ্ট, তার কারণ আজকে আওয়ামী লীগের সাথে যেই আচরণ করেছেন, তারপরে আজকে বর্তমানে কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে বলছে নির্বাচন করব। যেই আওয়ামী লীগ তারা দীর্ঘ ১.৫ বছর আগে যারা দেশের শাসনভারের মধ্যে ছিল, নির্বাচনের না হয়ে তাদেরকে যেইভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর আজকে তাদের অ্যাবসেন্সে বলা হচ্ছে নিষিদ্ধ ঘোষণা করে যে আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন করছি। আমরা বলছি যে দেখুন, বাংলাদেশে বর্তমানে যেগুলো চলছে, যে একটা উন্মত্ত মব লিঞ্চিং, সেই দিকে বাংলাদেশকে সিস্টেমেটিক ওয়েতে পরিচালনা করা। আমরা বলবো বাংলাদেশের যে যুব সমাজরা যারা একটা স্পেসিফিক একটা ঘটনাকে নিয়ে বিদ্রোহে বা প্রতিবাদ জানিয়েছিলেন, যে রিজার্ভেশন, সেই পলিসির থেকে তারা দিকভ্রষ্ট হয়ে বর্তমানে দেখুন কোন জায়গাতে। তো সুতরাং তারা যেই ইনিশিয়াল জায়গাতে শুরু করেছিলেন, তাদের যে মুদ্রা দাবি দেওয়া ইত্যাদি যা কিছু ছিল, তার সাথে বর্তমান সেই কোনো পরিস্থিতির সাথে কোনো সামঞ্জস্যতা নেই। সম্পূর্ণটাই হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এবং শুধু তাই নয়, আজকে দেখুন যে আমরা রাজনৈতিক লিডার বলুন বা বর্ষিয়ান নেতৃত্ব বলুন ইত্যাদি, কাদেরকে বলবো যাদের একটা দীর্ঘদিনের রাজনীতি সম্পর্কে, দেশের কৃষ্টি কালচার সম্পর্কে যাদের একাধিক নলেজ রয়েছে, বিগত দিনের বিগত বছরের ঐতিহাসিক ঘটনার সাথে যারা জড়িত, আমরা বলবো যে গণতন্ত্র তাদের কাছে সুরক্ষিত। কিন্তু বাংলাদেশের যুব সমাজকে যেইভাবে লেলিয়ে দেওয়া হয়েছে, আজকে দেখুন যে যারা সিনিয়র রয়েছে বাংলাদেশের, তারা আজকে দেখুন ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ রেখেছেন। কেন? যে তার প্রাণটা আগে শ্রেয়, কিন্তু তার সামনে যারা দাঁড়িয়ে আছে, যারা তার দিক এবং নীতি নির্ধারণ করছে, দেখা গেল একটা ১৭ বছরের বাচ্চা, একটা ১৭ বছরের ছেলে, সে বলছেন যে বাংলাদেশ এটা চাইছে। এটা গণতন্ত্র?
ওকে, না এখন বাংলাদেশ গণতন্ত্র তো বর্তমানে সেই দেশে গণতন্ত্র এই মুহূর্তে খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেটাকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কিন্তু আসবো আপনার কাছে আরেকবার। আমি এই মুহূর্তে যেটা সংখ্যালঘুদের যে নিধনযজ্ঞ চলছিল বিগত 1.5 বছর ধরে, সেই বিষয়টা একটু জানতে চাইছিলাম। আসবো আপনার কাছে আরেকবার, সুমন বাবুর কাছে যাইবো। সুমন বাবু, এই যে বিগত 1.5 বছর ধরে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বাড়িঘর ও উপাসনালয় ভাঙচুর এবং ব্যক্তিগত সহিংসতার একাধিক ঘটনা আমরা দেখেছি, সেগুলো আমরা শুনেছি। আর নির্বাচন ঘোষণা হবার পর থেকে মাত্রা যেন কয়েক গুণ বেড়ে গেছে। এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন আইন শৃঙ্খলার ব্যর্থতা, নাকি এটি কাঠামোগত মানবাধিকার সংকটের ইঙ্গিত? আপনার কি মনে হয়? দেখুন, আমাদের যে মানে এখনই মানে জীবন হয়, তাহলে যে নির্বাচিত মানে যাদের যে আছে হলো এনসিপি আছে, জামাত ইসলাম আছে, আর হলো তারিক রহমান যে চেয়ারম্যান, যিনি চেয়ারম্যান বিএনপি একটা পার্টি আছে। তারা এই বিএনপি পার্টির যে তারিক রহমানের কথাই আমি যদি বলতে যাই, আমাদের ইন্ডিয়ান মিডিয়ারাও কিন্তু তারিক রহমানকে নিয়ে অনেকটা পজিটিভ ওয়েবে আছে যদি আমরা চিন্তা করতে যাই। কিন্তু বেসিক্যালি তারিক রহমানের যে আমরা পাস্ট তারগুলো আমরা যদি দেখি আর কি, তার কনসেপ্ট ছিলই হলো এন্টি ইন্ডিয়া কনসেপ্ট ছিল তারিক রহমানের কথা যদি আমি বলতে যাই। কারণ সে তখন ছিল হলো জামাত ইসলামের সঙ্গে তার কানেক্টেড হয়ে তাদের পার্টিটাই তখন যখন তাদের রুলিং পার্টি ছিল তখন তারা যেমন তারিক রহমানের মা যখন খালেদা জিয়া যখন পিএম ছিলেন তখন কিন্তু তারা জামাত ইসলামের সঙ্গে মিলেই তাদের পার্টিটা সংগঠিত করেছিল। তো রুলিং পার্টি ছিল তারা। তো তারিক রহমান সম্পর্কে যদি তারিক রহমানকে আমরা যদি মানে বলি আর কি, তারিক রহমান একটা আমি আজকে একটা জিনিস নিয়ে স্টাডি করেছিলাম তারিক রহমান নিয়ে একটু, যখন আমি বুঝতে পারলাম যে তারিক রহমান নাকি পিএম যে বাসভবন ছিল, পিএম বাসভবনের কাছাকাছি তার একটা অফিস ছিল যেটা হেডকোয়ার্টার হিসেবে চলতো, যেটার নাম হলো হাওয়া ভবন। হাওয়া ভবনের মধ্যে হাফতা কালেকশন, টিকিট সেলিং, মানে মা পিএম তো যাদের টিকিট দেবে ভোটে কে দাঁড়াবে সেই টিকিট গুলো সেলিং করতো, তারপর হলো টোল কালেকশন করতো, নেগোসিয়েশন করতো, গুন্ডাগিরি করতো, মানে অনেক কারাপশনের অভিযোগ আছে, অনেক কারাপশনের অভিযোগ ছিল তখন তাহলে। হ্যাঁ, এবং ট্রান্সফার পলিসির মধ্যেও সে ইন্টারফেয়ারেন্স করতো এবং বিভিন্ন আমলাদের সে ট্রান্সফার করতো, এবং আমলারা যখন ভাবতো যে আমি এই অফিস থেকে এই অফিসের থেকে ওই অফিসে যেতে চাই, সে টাকার মারফতে তারা কিন্তু ওই জিনিসটা করতো। সেটা কিন্তু তারিক রহমানের একটা ইয়ে ছিল, তখনকার তারিক রহমানের একটা কার্যকলাপ ছিল। তাছাড়া তারিক রহমানের যে একটা লিঙ্ক পাওয়া গিয়েছিল যে গ্রেনেড অ্যাটাক শেখ হাসিনার উপর, যেটা হলো বাংলাদেশে একটা ইয়ের সঙ্গে মিলে সে এই জিনিসটা মানে সংগঠিত করেছিল। মুফতি আব্দুল্লাহ হান্নান যে চিফ হলো হারকাত উল জেহাদি ইসলামিক এক টেররিস্ট সংগঠনের সাথে মিলে কিন্তু সে এই জিনিসটা এই কর্মকাণ্ডটা করেছিল। তো তারিক রহমানকে যদি আমরা ভেবে থাকি যে সে বিএনপি পার্টিটা এলে যে আমাদের ইন্ডিয়া সাপোর্টে কথা বলবে, সেটা কিন্তু ভাবার কোনো ব্যাপারে নয়। বাংলাদেশের এখন যে পরিস্থিতিটা চলছে তাদের গণতান্ত্রিক পরিস্থিতির কোনোভাবেই ভাবা যায় না, এবং বাংলাদেশের ডে বাই ডে আরো বাজে পরিস্থিতির দিকে যাচ্ছে। এবং তারা যদি নির্বাচন সংগঠিত হয়েও যদি তারিক রহমানের পার্টি আসে, বিএনপি পার্টি আসে, বিএনপি পার্টি কিন্তু আবারও কিন্তু যদি মেজরিটি না পায়, মানে থাম মেজরিটিটা যদি সে না পায়, সে কিন্তু সেই জামাতি ইসলামের সঙ্গে যাবে এবং তার জামাতি ইসলামিক কনসেপ্টের সঙ্গে কিন্তু তার কনসেপ্টটা চলবে এবং তার পার্টিটা চলবে এবং দেশটা চালাবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে সুমন, বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন, আপনি সংশয় প্রকাশ করছেন যে বিএনপি যদি কোনোভাবে ক্ষমতায় আসে, নির্বাচন যদি হয়, এখন নির্বাচন হবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছে এই মুহূর্তে অনেক বিশেষজ্ঞরা। আর যদি নির্বাচন হয়েও যায়, আপনি বলছেন বিএনপি যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে কিন্তু ভারতের জন্য সেটা সুখকর হবে না, এবং তার তখন যদি জামাতের সঙ্গে যদি আবার আতাত করে যদি সরকার চালাতে হয় বিএনপিকে, তাহলে ভারত বিরোধী কার্যকলাপ তখনও চলতে থাকবে। ওকে, আসবো আপনার কাছে। আমি আবার ভাস্কর বাবুর কাছে যাব। ভাস্কর বাবু, আমরা এই যে পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশে বিগত 1.5 বছর ধরে যা হচ্ছে এবং হাসিনা সরকারকে উৎখাত করার পর সেখানে যা হয়েছে সেই সবকিছু আমাদের কাছে নলেজে রয়েছে, কিন্তু আমরা বিভিন্ন ভাগে ভাগে দেখতে পারি যে বাংলাদেশের গণতন্ত্র কিভাবে ভুলণ্ঠিত হয়েছে। আমরা বাংলাদেশের শিক্ষকদের কিভাবে, বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর শিক্ষকদের কিভাবে তারা ট্রিট করেছে সেটা আমরা দেখেছি। সংবাদ মাধ্যমের ওপর কিভাবে আঘাত নামিয়ে আনা হয়েছে সেটা আমরা দেখেছি। কৃষ্টি সংস্কৃতির ওপর
যারা সাংস্কৃতিক চর্চা করেন, সংস্কৃতি চর্চা করেন, তাদের ওপর কিভাবে করা হয়েছে। আজকের ঘটনা জেমসের অনুষ্ঠানে বা গতকালকের ঘটনা যে জেমসের অনুষ্ঠানের উপর ঈদ বৃষ্টি হয়েছে, সেখানে এই বাউল কথাটা আছে বলে সেটাকে ভুন্ডুল করে দেওয়া হয়েছে। এখন এই সব কিছুর মধ্যে আমরা আরেকটা জিনিস খুব যেটা গুরুত্ব সহকারে দেখছি, সেটা হচ্ছে ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য। এখন ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য কোথা থেকে আসছে? যখন সরকারের প্রধান অন্য কোনো দেশে বসে ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য রাখছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন, বা বলছেন যে নর্থ ইস্টের সঙ্গে সমুদ্রের কোনো যোগাযোগ নেই, নর্থ ইস্টের সঙ্গে খুব অল্প জায়গা দিয়ে ভারতের মূল ভূখণ্ড জড়িত, তখন একরকম উস্কানিমূলক হচ্ছে। যখন তার সাবঅর্ডিনেট অন্যান্য উপদেষ্টারা বা ওই সমপর্যায়ের যে অন্যান্য নেতৃত্বরা যখন বলছেন, তখন একরকম উস্কানিমূলক হচ্ছে। আর বাংলাদেশের একাংশ উচ্ছৃঙ্খল মৌলবাদীরা যখন উস্কানিমূলক বক্তব্য রাখছে, তখন সেটা অন্যরকম হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য জনমত তৈরি কি রাষ্ট্রীয় প্রশ্রয় পাচ্ছে বলে আপনি মনে করেন, না ভারত এটাকে কিভাবে কৌশলগতভাবে এর জবাব কি দিতে পারে? আপনার প্রশ্ন দুটো দিক। এটার উত্তর একটি যদি ধাঁধায় দিতে হয় বা ধরুন একটু হেঁয়ালি করতে হয়, তাহলে বলতে হয় লুতাতন্তু। লুতাতন্তু কথার মানে মাকড়সার জাল। ইউনূস যে জায়গায় শুরু করেছিলেন গত জুলাই মাসের পরে, তারপরে তিনি পুরোটাই ফেঁসে গেছেন। মাকড়সা যেভাবে নিজের জালে ফেঁসে যায় শেষ মুহূর্তে, ঠিক সেভাবেই উনি ফেঁসে গেছেন মোহাম্মদ ইউনূস। কারণ বর্তমানে বাংলাদেশ রাষ্ট্র বলে যদি আমি কিছু ধরি, আমার যে চিন্তা ভাবনার মধ্যে কিছু আসে, সেটা সাধারণ নাগরিক হিসেবে ইন্ডিভিজুয়াল হিসেবে যদি চিন্তা ভাবনা আসে, ইটস এ ম্যাটার অফ ক্যাকোফোনাস। কারণ সেই রাষ্ট্রের একটাই কাজ ভারত বিরোধী কোনো কথা বলা। এখন সেই ভারত বিরোধী কথা বলার কারণ কি, সেটা একটা ব্যাপার হতে পারে। দ্বিতীয় একটা ব্যাপার হতে পারে যে ভারত বিরোধী কথা বলেই সেই জিগিরটাকে নিয়েই আমরা এগিয়ে যাওয়া। কারণ এটা একটা ঘটনা যে আওয়ামী লীগ যিনি যারা কাজ করতেন, যে সমস্ত লোকরা কাজ করছেন, তখন ভারতের সাথে যে সুসম্পর্কটা তৈরি হয়েছিল, ভারত সেখানে ইকোনমিক্যালি যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল, আপনি দেখতে পাবেন যে প্রচুর ইনভেস্টমেন্ট ভারতের শিল্পপতি সেখানে করেছিল, সেটা কিন্তু একটা ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে, যে রাষ্ট্রগুলো কিনা ইকোনমিক্যালি একটা জায়ান্ট, যেমন ধরতে পারেন চীন, সে কিন্তু খুব সতর্ক দৃষ্টিতে চেয়েছিল যে এই জায়গাটা ধরতে, যে বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেই ইনভেস্টমেন্টটা ভারতকে না করতে দিয়ে ওরা নিজেরা করতে। এবং চীনের একটা আপনি কারসাজি জানেন যে খুব সহজে লোন দেয়, কিন্তু লোনের মাত্রা সাংঘাতিক হয়, অনেকটা আমাদের বেসরকারি লোনের মতো। খুব সহজে লোন পাওয়া যায়, কিন্তু লোনের মাত্রা সাংঘাতিক। সেই জায়গাতে হয়তো চীন সেক্ষেত্রে একটু ইন্টারফেয়ার করছে। এবং ঘটনা হচ্ছে এই জায়গায় ভারত বিদ্বেষী কথা কেন বলা? ভারত বিদ্বেষী কথা এই কারণেই বলা আমার মনে হয় যে একটা শাসন ব্যবস্থায় যখন একনায়কতন্ত্র একটা সময় চলে আসছে, একদম শেষের দিকে যখন চলে এসেছিল, যেটা আওয়ামী লীগে আমাদের নিজের সবার মনে হচ্ছিল যে কোথাও হয়তো একটা শেষের দিকে একনায়কতন্ত্র চলে এসেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বিদ্বেষী কথা বলে যে দলগুলো তারা আছেন, তারা কোনো না কোনো ভাবে একটা ভোট ব্যবস্থার মাধ্যমে দিয়ে সরকারে চলে আসা একটা ব্যাপার। দ্বিতীয়ত একটা ব্যাপার আপনি যে বলেছিলেন যে ভারতের সেক্ষেত্রে কি কৌশল কি হতে পারে, ভারত কিন্তু এখানে স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। না হলে আপনি দেখতে পেতেন না, পাকিস্তান কিন্তু পরোক্ষ হুমকি দিয়েছে, যদি বাংলাদেশের উপর কিছু হয় আমরা কিন্তু ক্ষেপণাস্ত্র ছুড়ব। তার মানে এই জায়গায় দাঁড়িয়ে গেল যে ভারত এখন সরাসরি কিছু কথা বলছে। রণবীর জয়সওয়াল উনি কিন্তু কড়া বার্তা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন, বলেছেন যে আর কিন্তু চলবে না। আপনি জানেন যে এই যে এসআইআর নিয়ে যিনি আমাদের কলকাতা যিনি দাদা আছেন, কথা বলছিলেন কিছুক্ষণ আগে, যে কিছু কথা হচ্ছিল যে এইসব ব্যাপার পুরোটাই কিন্তু এসছে যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যদি কোন সংখ্যালঘু সম্প্রদায়ের যদি মানুষ এই রাষ্ট্রতে যদি ভারতবর্ষের নাগরিকত্ব নিতে চান, তবে সেই দেশে আমার ভারতবর্ষের নাগরিকত্ব নিতে পারবেন। তার মানে কথার মানে দাঁড়ায় এটাই যে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের সংখ্যালঘু মানুষরা নির্যাতিত হচ্ছেন। আর সংখ্যালঘু মানে কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ধর্ম, পার্সি, এইসব যারা আছে তারা। সুতরাং ওই রাষ্ট্রগুলিতে যদি, ওই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলিতে যদি আমার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যদি কোনো কারণে উচ্ছিত হন, তারা কিন্তু আমার ইন্ডিয়ান কান্ট্রি আমার নাগরিকত্ব দেবে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলিতে সংখ্যালঘু মানুষ নির্যাতিত হচ্ছেন বলেই ভারতবর্ষ মতো উপমহাদেশ আমরা আপনার সাদরে গ্রহণ করছি। কিন্তু তাই বলে এটা নয়
আপনি যে বললেন যে কৌশল, ভারত কি কৌশল নিচ্ছে, তাই বলে এটা নয় যে চিকেন করিডোর বলে ভারতবর্ষকে আপনি আপনি যখন তখন হুমকি দেবেন, পার্শ্ববর্তী চিকেন হুমকি দেবেন, সেটা নয়। আপনি আপনি আপনার নিজের সমরাস্ত্র নিয়ে চিন্তা ভাবনা করুন, আপনি পররাষ্ট্রের সমরাস্ত্র নিয়ে চিন্তা ভাবনা করবেন না। ভারতবর্ষের কোথাও কিছু দরকার নেই, শুধুমাত্র ওই গুয়াহাটি তেজপুরে আমাদের যে সমরাস্ত্র যে ব্যবস্থা আছে সেখান থেকে যদি কিছু হয়, আপনি বাংলাদেশ তো টেকে নেওয়া তো মাত্র 5 মিনিটের ব্যাপার। সেটা আমরা কখনো বলছি না। ভারত সবসময় শান্তিপ্রিয় দেশ। ভারত প্রথমে কখনই তার নিজস্ব যে আপনি জানেন পরমাণু যে নীতি আছে, তার কখনই আজ প্রথমে আছে, বা বিভিন্ন সমরাস্ত্র যে নীতি আছে, কখনো নিজে প্রথম আঘাত করবে না। যদি আঘাত পায় তাকে প্রতিহত করবে, তারপর তার উত্তর দেবে। একদম সেই একদম ভিত্তিতে ভারত নিজে থেকে কখনো আগ্রাসন করবে না, আগ্রাসন নীতি ভারতের নেই। একদম, অবশ্যই আসবো আপনার কাছে আবার। বিমলবাবু, আপনার কাছে যাব। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ, সামাজিক যোগাযোগ মাধ্যম বা কিছু গণমাধ্যমেও ভারত বিরোধী বক্তব্য ও প্ররোচনা ব্যাপকভাবে দেখা যাচ্ছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবেশকে প্রভাবিত করছে। তো বিশ্লেষকদের মতে বা বিশেষজ্ঞরা বলছেন যে এসব বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় পর্যায়ে স্পষ্ট ও ধারাবাহিক প্রতিরোধ খুব একটা চোখে পড়ছে না। তাহলে কি রাষ্ট্রীয় প্রশ্রয় আছে বলে এটা মনে করেন? রাষ্ট্র প্রশ্রয় দিচ্ছে বলেই ভারত বিরোধী বা ভারত বিদ্বেষ, বা এই মুহূর্তে বাংলাদেশ যাদের হাতে রয়েছে, বাংলাদেশের ক্ষমতা যাদের হাতে, তাদের প্রশ্রয় আছে বলেই এই ধরনের ভারত বিরোধী বিদ্বেষমূলক মন্তব্য আমরা শুনি সর্বস্তরে এই মুহূর্তে? একদম, এটা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এটা একটা ভোকাল টনিকের মতো। মানে ভারত বিরোধী কথাবার্তা বলে বাংলাদেশের যারা রয়েছে উন্মত্ত জনতা, যারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনো দূরদর্শিতা নেই, তাদের কাছে একটা নেশার মতন কাজ করছে। আমরা যদি উল্টো দিকে দেখি যে পাকিস্তানও কিন্তু যখন বিপদে থাকে, পাকিস্তানও এরকম ওলট পালট কথা বলে, মিসাইল ছুড়বো, আমাদের পরমাণু আছে, এই আছে। বর্তমানে বাংলাদেশও সেই দলে যোগদান করেছে এবং বাংলাদেশও সেই ধরনের কথা বলতে শুরু করেছে। তো সুতরাং আজকে একটা জিনিস দেখুন যে বড় কথা বলতে বা আচমকা শব্দের থ্রেট দিতে তো কিছু লাগে না। তো বাংলাদেশ সেই ধরনের কাজ করছে যে শব্দের থ্রেট দিচ্ছে। তো বাংলাদেশের তো ভাবা উচিত যে আমরা কারা। আজকে বাংলাদেশে যেইটুকু যে বলার স্বাধীনতা পাচ্ছে, সেইটাও পক্ষান্তরে ভারতবর্ষের দান করা। কিন্তু বাংলাদেশ সেই সমস্ত সব ভুলে গেছে। বাংলাদেশ চরম মৌলবাদীর জায়গাতে যাচ্ছে, ইসলামিক টেররিজমের মতন আচরণ করছে। এইখানেই আমাদেরকে ভাবতে হবে যে বাংলাদেশ বর্তমানে সম্পূর্ণ ভাবাই পাকিস্তানের একটা ইশারাতে কাজ করছে এবং পাকিস্তানের সাথে একটা আলাদা কানেকশন রয়েছে ইন্টারন্যাশনাল। সেই হিসাবে ভায়া ভাবে স্কাইপিতে কথা বলে এরা কাজ করছেন। দেখুন, আমরা যেটা বলবো যে বাংলাদেশ কিন্তু ভারতবর্ষ তো একটা, ভারতবর্ষকে সবাই চেনে সারা পৃথিবীর, আর পৃথিবীর সমস্ত দেশের লিস্টে যদি কোনো দেশ খোঁজা যায় সেটা হলো বাংলাদেশ, কারাপশনের দিক থেকে একদম সবার তলানিতে। তো সেই দেশ আজকে আমাদের বিরুদ্ধে কথা বলছেন। কি বলছেন? আমাদের বেনাপোল, পেট্রাপোল ইত্যাদি সীমান্ত বন্ধ করে দিলেই বাংলাদেশ এক সপ্তাহে না খেয়ে মরে যাবে। তার কারণ বাংলাদেশের সম্পূর্ণটাই 90% হচ্ছে আমাদের দেশের খাবারের উপরে নির্ভরশীল। বাংলাদেশ এইগুলো জানে, কিন্তু বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতির মধ্যে রয়েছে সেই পরিস্থিতিকে ফিল করতে দিচ্ছে না বাংলাদেশের যুব সমাজকে। এর জন্য ভারত বিরোধী কথাবার্তা বলে বাংলাদেশের যুব সমাজকে দিকভ্রষ্ট করে রাখা হচ্ছে। এটা ওয়ান কাইন্ড অফ টক্সিন অ্যাডিকশন, যে তাদেরকে বাংলাদেশ বিরোধী কথা বলে এই নেশার মধ্যে রেখে দাও, যাতে তারা তাদের দেশের বিরুদ্ধে কথা না বলতে পারে। নইলে একটা জিনিস ভাবুন যে রিজার্ভেশন মানে কর্মসংস্থান, অগ্রাধিকার ইত্যাদি, সেই জায়গার থেকে আজকে সিচুয়েশন টার্ন করেছে ভারত বিরোধী। তাহলে ইনিশিয়াল তারা যে জায়গা থেকে শুরু ছিল সেই জায়গাতে এরা বর্তমানে নেই, এবং যেটা সংখ্যালঘু আক্রমণ করছেন আমরা বর্তমানে ভারতবর্ষে সম্পূর্ণ দেখছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখছে, আমরাও দেখছি। তো আমরা কি চাইবো যে কোন জায়গাতে মানবাধিকার হত্যা হোক? কিন্তু ভারতবর্ষের মতন একটা দেশ ইন্টারন্যাশনালি, ভারতবর্ষের কোনো দিন কোনো স্টেপ বা কোনো তেমন নজির নেই যে পার্শ্ববর্তী অন্য কোন দেশের স্বাধীনতা বা ইত্যাদি যা কিছুর মধ্যে গিয়ে হস্তক্ষেপ করা, তার গণতন্ত্রকে কুঠারাঘাত করা। ভারতবর্ষের মধ্যে এই সিমটম নেই। এর জন্যই বাংলাদেশ এখনো একতরফা ওলট পালট কথা বলে যাচ্ছে।
বাংলাদেশ মশা হয়ে হাতিকে চ্যালেঞ্জ করছে। ওকে কিন্তু আমরা যেটা বলবো যে বাংলাদেশ এইগুলো বলে নিজের মানসিক শান্তি ছাড়া কিচ্ছু নেই। ওকে, আপনি যেটা বললেন এবং সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো রয়েছে, বাংলাদেশ যে তলানিতে ঠেকছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সেই জায়গা থেকে যুব সমাজের বা বিশেষ করে বাংলাদেশের নাগরিকের মুড ঘুরিয়ে দিতেই এই ভারত বিদ্বেষ, এবং তার জন্যই এই ভারতবর্ষের বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক, প্ররোচনামূলক কথাবার্তা। এবং আপনি যেটা বলছিলেন যে ভারত যদি বেনাপোল বা পেট্রাপোল যদি এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের অনেক মানুষ না খেয়ে মরবে, সেই কথাটা বাংলাদেশের অনেক নাগরিকরা এখন বলছেন, মানে উচ্ছৃঙ্খল মৌলবাদীরা আমি বলবো, তারা বলছেন যে বাংলাদেশ থেকে যদি কিছু না আসে তাহলে ভারত না খেয়ে মরে যাবে। তাহলে এই ভুল ধারণা তারা বসবাস করছে আজকের যুগে। ওকে, আমি সুমনবাবুর কাছে যাব। সুমনবাবু, আপনার কি মনে হয়, আপনি এমন একটা জায়গায় বসবাস করেন যেটা সীমান্তবর্তী এলাকা, এবং এই সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এই যে প্ররোচনামূলক বক্তব্যগুলো আমরা শুনছি বিশেষ করে সামাজিক মাধ্যমে, যেটা ভীষণভাবে অনেকেই রিয়্যাক্ট করেন, অনেকেই সেগুলোর ফেসবুকে প্রতিবাদও করেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় এই প্ররোচনামূলক বক্তব্যগুলো কেন রাখা হচ্ছে, এবং ভারত বিদ্বেষটাকে কি তারা রাজনৈতিক একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে? একদম সত্যি কথা যে তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবেই ইউজ করছে, যে ভারত বিরোধী বা এন্টি ইন্ডিয়ান কনসেপ্ট চালু করে, এবং সেটা তাদের কনসেপ্ট হয়ে গেছে বেসিক্যালি। সেটা আপনি যদি ভাবতে থাকুন, আপনি বা আমরা সবাই যদি ভাবি, দেখুন এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটা অনেক দিন যাবত তাদের শিক্ষা ব্যবস্থার খাতিরে যদি আপনি দেখতে যান, তাহলে তারা কিন্তু তাদের নিজের দেশেরই 1971-এ কি হয়েছে সেই ঘটনাটুকু ভুলে গেছে, তাদের হিস্ট্রি পর্যন্ত মনে নেই। তো দ্যাটস মিন তারা তাদের হিস্ট্রি মনে রাখছে না, তারা তাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এমনটাই মনে হয়তো অকেজু হয়ে গেছে, যার কারণবশত আজকে এই জিনিসটা ফেস করতে হচ্ছে। ইউথ জেনারেশন যে উলুট পালুট কথাগুলো বলছে এবং রাজনৈতিক ফায়দা নিচ্ছে, এবং রাজনৈতিক নেতারা যে ফায়দাগুলো নিচ্ছে, সেদিকে যে ইউথরা মোটিভেট হয়ে যাচ্ছে, সেটার কারণ হলো তাদের শিক্ষা ব্যবস্থা। আমি প্রথমেই বলবো যে ইসলামিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের ধ্বংস করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তাদের দেশটাকে পুরোপুরিভাবে ধ্বংস করার একটা প্রসেস শুরু হয়ে গেছে। আর একটা জিনিস আপনি বলবো, এটা শুধু নট অনলি পাকিস্তানের সাপোর্টে বাংলাদেশ উঠছে তেমন নয়, কিন্তু এটাতে কিন্তু ডিপ স্টেটের একটা কনসেপ্ট আছে, যেটা হলো ডিপ স্টেটের সেন্ট মার্টিন দ্বীপটা পাওয়ার জন্য ডিপ স্টেট অনেকবার ট্রাই করেছিল, আমেরিকা অনেকবার ট্রাই করেছিল যে সেন্ট মার্টিন দ্বীপটা পাওয়ার জন্য, কিন্তু শেখ হাসিনা সেটা দিতে রাজি হয়নি, যার কারণবশত ডিপ স্টেটে একটা কনসেপ্ট তৈরি করেছে যে তাকে রাজগদ্দি থেকে সরিয়ে দেওয়া, এবং সেটা সক্ষম হয়েছে। এবং এখন পুতুল হিসেবে বসিয়ে দিয়েছে ইউনিস, নোবেল বিজয়ী ইউনিসকে, এবং সে পুতুল হিসেবে খেলা হচ্ছে। কিন্তু যদি আপনি দেখতে যান যে এটা যে ইউথরা যখন, স্টুডেন্টরা যখন তাদের মুভমেন্ট শুরু করেছিল, তখন সেই মুভমেন্টটা ছিল একটা বেসিক্যালি একটা রিজার্ভেশনের উপর, কিন্তু আজকের দিনে সেটা কনসেপ্টটা কিন্তু ডাইভার্ট হয়ে গেছে। সেই ইউনিসের পাওয়ারটা ধরে রাখার জন্য, ইউনিসের পাওয়ার ধরে রাখার জন্য সে মানে নির্বাচনকে বানচাল করার জন্য সবকিছু কনসেপ্ট কিন্তু চালিয়ে যাচ্ছে, এবং সঙ্গে এই ইউথরাও কাজ করছে, এবং ইউথদের ব্যাকআপ দিচ্ছে হয়তো বা কোনো না কোনো অ্যাঙ্গেলে ডিপ স্টেট সেটাতে অ্যাঙ্গেলে ব্যাকআপ দিচ্ছে। হ্যাঁ, আজকের দিনে আমেরিকা সবসময় নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবসময় চায়, সেই জন্য তারা তাদের কনসেপ্ট অনুযায়ী ভারতবর্ষ ডে বাই ডে অর্থনৈতিক ভাবে ডেভেলপ হচ্ছে। যদি ইন্ডিয়ার ডেভেলপমেন্ট আরো বেশি বাড়তে থাকে, তাহলে ইন্ডিয়াকে কিভাবে আটকানো যায় সেটাই ওদের কনসেপ্ট থাকে। অলওয়েজ আমেরিকার এই কনসেপ্টটা নিয়ে এগিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আলটিমেটলি তাহলে ভারতকে ডিস্টার্ব করা বা ভারতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এবং সেটাকে করে বাংলাদেশ তার নিজের যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বা বাংলাদেশের ক্ষমতা এই মুহূর্তে যাদের আছে, তারা তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছে। অবশ্যই আসবো, খুব বেশি সময় নেই অনুষ্ঠানের। আর ভাস্করবাবু, এই জায়গাতে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, আপনিও খুব সীমান্তবর্তী এলাকায় রয়েছেন এবং সেখানে খুব স্পর্শকাতর একটি এলাকা, যদি আমি সীমান্তের বিচার করি, আপনি কি মনে করেন যে বাংলাদেশের বর্তমান অস্থিরতা ভারতীয় সীমান্ত নিরাপত্তা, শরণার্থীর চাপ ও আঞ্চলিক যে স্থিতিশীলতার জন্য মানে বাস্তব হুমকি হয়ে উঠছে দিন দিন?
ওকে, আপনি তা মনে করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ইতিহাস যদি দেখি, যখনই এই ধরনের কোনো এখন বাংলাদেশে যদি সিভিল ওয়ার চলে, বাংলাদেশে যে অস্থির পরিবেশ চলছে, বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন চলছে, সেখানে এখন বলা হচ্ছে ভারতবর্ষে আইন রয়েছে বা ভারতবর্ষে বাংলাদেশের, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, আফগানিস্তান কিংবা পাকিস্তান, এসব দেশ থেকে যদি যারা সংখ্যালঘুরা, যারা হিন্দুরা, যারা খ্রিস্টান, বুদ্ধিস্ট, এনারা বা জৈন যারা আছেন, তারা যদি কোনো কারণে তারা যদি সেখানে ধর্মের কারণে, ধর্মের নামে তাদের উপর যদি নির্যাতন করা হয়, তাহলে তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন। কিন্তু এদিক থেকে আমরা যদি দেখি, আমাদের দেশের ভেতর থেকে চাপ রয়েছে, শরণার্থী নিয়ে চাপ রয়েছে। এখন বাংলাদেশের এই পরিস্থিতিতে যদি বাংলাদেশের নির্বাচন সঠিকভাবে সঠিক সময় না হয়, বা যদি হয় এমন কোন দল আসে যারা কট্টরভাবে ভারত বিরোধী এবং ভারতকে ডিস্টার্ব করার, ভারতে বিশৃঙ্খলা তৈরি করার আরো বেশি প্রয়াস করে, তখন কি মনে হয় যে এই শরণার্থী চাপ বা সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতকে আরো বেশি ভাবতে হবে? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আপনি যে প্রসঙ্গটা প্রথমেই বলেছিলেন, আমি একদমই পুরোপুরি মাত্রা বিশ্বাস করি। আমি কখনোই ভালো থাকতে পারবো না যদি আমার প্রতিবেশীরা ভালো না থাকে। আমরা যারা 90-এর দশকে যারা পড়াশোনা করেছেন, যারা একদম অ্যান্টেনা টিভি বুস্টারের যুগটা দেখেছেন, যারা লোডশেডিং দেখেছেন, যারা হ্যারিকেনে পড়াশোনা করেছেন, তারা কিন্তু জানেন যে শরণার্থী কি জিনিস এবং যুদ্ধ কি জিনিস, 1971 সনে যুদ্ধ হোক আর শরণার্থী কি জিনিস। সুতরাং সেটা অবশ্যই আমার পার্শ্ববর্তী দেশ যদি ভালো না থাকে, আমার পার্শ্ববর্তী প্রতিবেশী যদি ভালো না থাকে, আমি তাহলে ভালো থাকতে পারি না। সেই কারণে আমরা পড়েছিলাম ক্লাস 9-এ গুড সামারিটান। সেই যে জিনিসটা কিন্তু এখানে ঘুরে ফিরে আসছে। আমার পার্শ্ববর্তী একটি বাড়ি যদি সেখানে যদি ভালো না থাকে, তার বাড়িতে যদি কোনো একটা সমস্যা থাকে, তার বাড়িতে যদি অর্থনৈতিক সমস্যা থাকলে, তাহলে আমি ভালো থাকতে পারি না। আমার 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 যে অঞ্চলটা আছে, আমার যে পাড়াটা আছে, আমার যে ন্যারো লেনটা আছে, সেই লেনটা যদি ভালো পরিষ্কার না থাকে, তাহলে কখনো আমি আশা করতে পারি না যে আমার কৈলাসহর মিউনিসিপ্যালিটি পুরোটা পরিষ্কার থাকবে। সেই দৃষ্টিতে, সেই ভঙ্গিতে আমি বলতে পারি যে আমার প্রতিবেশী রাষ্ট্রে যদি এমন কোন সরকার প্রতিষ্ঠিত হয় যারা ভারতবর্ষের জন্য হুমকি স্বরূপ, তবে অবশ্যই অবশ্যই আমরা যারা একদম কাছাকাছি আছি, বাংলাদেশের কাছাকাছি অঞ্চলগুলোতে আছি, সেখানে তো অবশ্যই আশেপাশে যারা আছেন বা পুরো ভারতবর্ষ এই বাংলাদেশের পেরিফেরি এরিয়া নিয়ে যারা যে স্টেট গুলো আছে, তাদের উপর অবশ্যই একটা শরণার্থীদের চাপ এবং ভূভৌগোলিক একটা রাজনৈতিক একটি চেঞ্জ, আঞ্চলিক পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সমস্ত কিছু আমরা দেখতে পাই। ওকে, বিমলবাবু, এই জায়গাতে আপনার কি মনে হয় যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক যে অস্থিরতা, সহিংসতা ও আইন শৃঙ্খলার পরিস্থিতি, যে অবনতি নিয়ে আমরা ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক ও নীতি নির্ধারক মহলে উদ্বেগ প্রকাশ তো করা হয়েছে, এটা করা হচ্ছে এবং বিগত 1.5 বছর ধরে সেটা বারবার হচ্ছে। এখন ইতিহাসগতভাবে দেখা গেছে যে বাংলাদেশে যখন এই ধরনের অস্থিরতা বিরাজ করে, তখন এর প্রভাব সীমান্ত ব্যবস্থাপনা ও অভিবাসন প্রবাহে সরাসরি পড়ছে। আবার কি তেমন কিছু সম্ভাবনা দেখছেন? দেখুন, আমাদের দেশের বিএসএফ থেকে শুরু করে সবাই, ইন্টেলিজেন্স সবাই কিন্তু যথেষ্ট রয়েছে। দেখুন, বাংলাদেশের যেটা চক্রান্ত, বাংলাদেশ চাইছে যে এনি হাউ, তার কারণ আমার কিছুক্ষণ আগে আমাদের একজন দাদা বলছেন ডিপ স্টেট। দেখুন, ডিপ স্টেটের যে প্যাটার্ন ছিল সেটা শ্রীলঙ্কাতে টেস্টেড হয়েছে এবং কিন্তু তার এফেক্ট আমাদের ভারতবর্ষে পড়েনি। তো বাংলাদেশকে দিয়ে বর্তমানে একটা এমন ভাবে করা হচ্ছে যে ইন্টারন্যাশনালি ভারতবর্ষকে এনি হাউ এই সিস্টেমের মধ্যে ড্র্যাগ করা। আজকে দেখুন, বাংলাদেশকে কেউ কোশ্চেন করবে না, সারা বিশ্ব আজকে কোশ্চেন করতে পারে ভারতবর্ষকে যে আপনি সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ, রেসপন্সিবল কান্ট্রি, তো আপনি এগুলো করছেন। কিন্তু বাংলাদেশ এগুলো সম্পূর্ণটাই পাকিস্তানের ইশারাতে করছে। পাকিস্তানের ভাষা বাংলাদেশের ভাষায় একই সম্পূর্ণ। আর বাংলাদেশ যেগুলো যা বলছেন চিকেন নেকের কথা, তো বাংলাদেশ আজকে যে চিকেন নেকের কথা বলছে তার স্বাধীনতা ভারতবর্ষের দেওয়া। তারা এইগুলো ভুলে গেছে যেটুকু যা বলতে পারছে। আজকে একটা জিনিস দেখুন যে বাংলাদেশ এবং পাকিস্তানের কথা সম্পূর্ণ মাত্রায় এক। তো কেন এক? তখন এরা চাইছে এটা বাংলাদেশের বর্তমানে নির্বাচনী এজেন্ডা, যে কোন দল বর্তমানে ভারতবর্ষের কতটা বিরুদ্ধে কথা বলতে পারে, যেটা পাকিস্তানেও আমরা দেখি।
তো এখন যেই দল যতটা বেশি ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলতে পারবে আগামী নির্বাচনে সে তত বেশি মাইলেজ পাবে। এর জন্য তাদের মধ্যে একটা কম্পিটিশন চলছে যে আমরা কে কত বেশি, এবং যেটা বলছেন যে সংখ্যালঘু নিধন ইত্যাদি এগুলো হচ্ছে, তার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে শুরু করে হিউম্যান রাইটস সমস্ত কিছু চলছে। যেটা কিছুদিন আগে আমরা প্যানেলেই বলছিলাম যে হাদি, মোহাম্মদ হাদি, তিনি ইউনাইটেড নেশনের সার্ভিস দিতে গিয়ে উনি শহীদ হয়েছেন। তো আজকে ভারতবর্ষ আমরা চাইবো যে, সরি, বাংলাদেশ এমন জায়গাতে আমরা দেখতে চাইবো না যে ভারতবর্ষের প্রতিনিধিত্বে বাংলাদেশে সেই ইউনাইটেড নেশনের শান্তি বাহিনী গিয়ে পৌঁছা। তো সেই জায়গাটাতে আমরা এটাই বলতে চাইবো যে এখনো বাংলাদেশের সময় রয়েছে, যে বাংলাদেশ এখনো নিজে, যে বাংলাদেশের যে সংস্কৃতি, কৃষ্টি, কালচার ইত্যাদি সমস্ত কিছু, তাকে যদি সম্মান না করে, সে যদি নিজেকে ক্ষতি করে, তাহলে কিন্তু গণতান্ত্রিক দেশ হিসেবে পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ বসে থাকবে না। কিন্তু সে দায়িত্ব কে নেবে? প্রশ্নটা তো সেখানেই। আমরা সবাই যেটা চাইছি সেটা হয়তো বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরাও সেটাই চাইছেন। বাংলাদেশের যারা কৃষ্টিবান, যারা সংস্কৃতিবান, যারা নাগরিক, যারা শুভবুদ্ধি সম্পন্ন, তারাও হয়তো একই জিনিস, আপনি যে কথাগুলো বলছিলেন, সেই বাংলাদেশকেই তারা দেখতে চাইছে। কিন্তু ওই যে বললাম, বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, বা কে দায়িত্বটা নেবে, সেটাই এখন বিরাট বড় প্রশ্ন। ওকে, আমি ছোট্ট করে আপনার কাছে আরো একবার আসবো, সুমন বাবুর কাছে যাব। সুমন বাবু, একই বিষয়ে আপনার কাছে যাব এই মুহূর্তে। আপনি কি মনে করেন? আপনিও তো, আমি বলছিলাম যেটা আগে, যে পার্শ্ববর্তী মানে সীমান্তবর্তী এলাকায় আপনিও বসবাস করেন। এই যে বাংলাদেশের এই অস্থিরতা যদি বন্ধ না হয়, ধরে নিলাম আমরা নির্বাচন হবে না, বা ধরে নিলাম নির্বাচন যদি হয়ও, বা আপনার কথা অনুযায়ী বিএনপি বা জামাতের মতো কোনো দল ক্ষমতায় এলো, আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করিয়ে নিল, তাহলে কি এই পরিস্থিতি, ভারতবর্ষের এই যে সীমান্ত ব্যবস্থাপনা বা অভিবাসন প্রবাহে কি সরাসরি মানে এটা কি প্রভাব পড়বে বলে মনে করেন? একদম প্রভাব পড়বে। আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি। আমরা 2000 সন, যখন আমি ছোট ছিলাম অনেকটা, 2000 সনের গল্প বলছি, যে লাস্ট বিলুনিয়া বর্ডার লাইনে ফেন্সিং লাইনে ঝামেলা হচ্ছিল। বাংলাদেশ সাইড থেকে গোলাগুলি করছিল, ইন্ডিয়া সাইড থেকেও গোলাগুলি হচ্ছিল। বিভিন্ন ওই সীমানা নিয়েই, সীমান্ত এরিয়া নিয়েই ঝামেলাটা হচ্ছিল। তখন একটা পরিস্থিতি ছিল যে আমাদের রাস্তাঘাটে চলাটা আমাদের মানে ইম্পসিবল হয়ে যাচ্ছিল তখনকার টাইমে। 2-3 দিন ধরেই কন্টিনিউয়াসলি গোলাগুলি চলছিল। তো আমি এটাই বলবো যে যদি বাংলাদেশের পরিস্থিতি খারাপ থাকে, তাহলে সীমান্ত পার্শ্ববর্তী এরিয়াগুলো যেগুলো আছে বা শহরগুলো আছে, শহরের মানুষের চলাফেরা করতে একটু অসুবিধা হয়ে যায়, এবং কখন কার বাড়িতে বা কার উপর গোলাবারি এসে পড়বে সেটা কোনো কেউ বুঝতেই পারে না, এবং ধারণা থাকে না। তো এটা কিন্তু সীমান্তবর্তী অনেক ইম্প্যাক্ট পড়ে, এবং আমরা একটা পরিবেশের মধ্যেই আছি এখন, যে একটা ভয় বা আশঙ্কার মধ্যেই আছি, যেটা যে যদি বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়, আমাদের উপর খুব বাজেভাবে ইম্প্যাক্ট করবে আমাদের সীমান্তবর্তী এরিয়াগুলোর মধ্যে। এবং আমাদের ত্রিপুরা বলুন, মিজোরাম বলুন, বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পার্ট, আসামের বিভিন্ন পার্ট গুলো এবং মেঘালয়ের বিভিন্ন পার্ট গুলোর মধ্যে কিন্তু ইম্প্যাক্ট পড়বে। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। কারণ তারা এমন ভাবে পয়েন্ট গুলো তুলে ধরেছে যে, এবং তাদের যে চিকেন নেক বলতে লালমনিরহাট বলে যে জায়গাটা আছে, লালমনিরহাট বলুন, সেই জায়গাটার উপর তাদের অলরেডি পাকিস্তানের সাথে সংযোগ হয়ে তারা সেখানটায় একটা এয়ারবেস ক্যাম্পে তৈরি করেছে, এবং তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছে যে আমাদের ভারতের পার্শ্ববর্তী যে জায়গাগুলো, সেন্সিটিভ এরিয়াগুলোকে ডিস্টার্ব করার জন্য তাদের কনসেপ্ট নিয়েছে, যেটা চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগেই চলছে, এবং সেটাতে আমেরিকারও একটা সাপোর্ট, ইনডিরেক্টলি সাপোর্ট আছে। ওকে, সুমনবাবু, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। একটা শেষ প্রশ্ন আপনাদের তিনজনের কাছেই রাখবো, আপনার থেকেই শুরু করি, আমি ঘুরে যাব আবার অন্যদের কাছে। একদম ছোট্ট করে 1 মিনিটের মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক আগামী দিনে কেমন হবে বলে আপনি মনে করেন? আগামী দিন বলতে আমি সুদূর 1 বছর 2 বছরের কথা বলছি না, আগামী দিন, আজ থেকে 5-10 বছর পর ভারত বাংলা সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বলুন বা মানুষের সম্পর্ক বলুন, নাগরিক সমাজের সম্পর্ক বলুন, সব মিলিয়ে কেমন হবে বলে 1 মিনিট করে সবাইকে সময় দেবো। সুমন বাবু প্রথম। ভারত বাংলাদেশের সম্পর্ক একটি সংকটের মধ্যে আছে, ঠিক আছে এই ব্যাপারটা, কিন্তু একটা নতুন আস্থা গড়ে তোলা
সুযোগও এখনো রয়ে গেছে, এবং সেই সুযোগটাকে ইউটিলাইজ করলে স্বচ্ছ জল কূটনৈতিক ব্যবস্থা, তারপরে যৌথ নিরাপত্তা ব্যবস্থা এবং সাংস্কৃতিক বন্ধন ও সর্বস্তরের সম্পৃক্ততার মধ্যে দিয়ে যদি আমরা 4টি স্তরে যদি আমরা টেকসই করি, তাহলে ভবিষ্যৎ কিন্তু ভালোভাবে গড়া যাবে। ওকে, আর আপনি তাহলে আমাদের আশাবাদী। হ্যাঁ, 1971 সনের যে মানবিক বন্ধন নতুন প্রজন্ম, বাংলাদেশের নতুন প্রজন্মকে বুঝাতে হবে, এবং শেখ হাসিনা ইস্যুতে স্বচ্ছ অবস্থান নিতে হবে এবং মানবিক সহায়তা বলে বলতে হবে, কিন্তু রাজনৈতিক নয়। এটাকে তুলে ধরতে হবে সবার কাছে, এবং সীমান্তের নিরাপত্তা সমন্বয়ে জোরদার করে টহলদারি করতে হবে। ওকে সুমন বাবু, আমরা আসবো আপনার কাছে। আর এই মুহূর্তে সময় নিয়ে আসার মতো আমি যাব এই বিমল বাবুর কাছে। এই মুহূর্তে বিমল বাবু, একই প্রশ্ন আপনার কাছে। ভারত বাংলা সম্পর্ক আগামী দিনে, অর্থাৎ আজ থেকে 5-10 বছর পর অদূর ভবিষ্যতে কেমন দেখছেন? দেখুন, যত দিন যাবে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক, রিলেশন টক্সিক জায়গাতে গিয়ে পৌঁছবে। তার কারণ আজকে আমরা ভারতবর্ষ খালি একটা জিনিস দেখছি যে অফিসিয়াল টক, তো কিন্তু এখন বর্তমানে আনঅফিসিয়াল গভর্নমেন্ট চলছে বাংলাদেশে। তো আমরা চাইবো যে অফিসিয়ালি কথা হোক। তো অফিসিয়ালি যদি বাংলাদেশে ইলেকশন হয়, তাহলে অফিসিয়াল তাদের কথা ধরে আমাদের দেশ ভারতবর্ষ সেই দিকে এগোবে, যে বাংলাদেশ বলছে। আজকে বাংলাদেশ বলছে না কথা, কিন্তু বাংলাদেশ কিছু নয়। বাংলাদেশ আগামী দিনে যদি অন্য কোন ধরনের শয়তানি চিন্তা ভাবনা করে, তার জন্য আমাদের জাস্ট একটুখানি থু দিলেই বাংলাদেশ স্বাস্থ্য হয়ে যাবে। বাংলাদেশ যদি এখনো মানবিক না হয়, যেভাবে সংখ্যালঘুদের মধ্যে আক্রমণ করছে, তো বাংলাদেশকে আমরা মানবিক হওয়ার সুযোগ দিচ্ছি। আর আজকে ভারতবর্ষে যদি অমানবিকের পৃথিবীতে কোনোদিন দেখায়নি, বিগত দিনেও দেখায়নি, কিন্তু যদি দেখানোর প্রয়োজন পড়ে, তাহলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে উঠে যাবে। সেটা সবাই জানে। আজকে বাংলাদেশের বোঝা উচিত যে শেখ হাসিনা দিল্লিতে রয়েছে, তাহলে ভারতবর্ষ কে, সেইটা বাংলাদেশের জনগণকে আর বাংলাদেশের এই হুলিগানদেরকে বর্তমানে বোঝা উচিত। ওকে, আপনি তাহলে বলছেন আপনি অদূর ভবিষ্যতে সম্পর্ক ভালো হতে দেখছেন না, আর যদি বাংলাদেশের কারো যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হয়, তাহলে সম্পর্ক আরো অবনতি বা আরো তলানি থেকে ঠেকবে বলে আপনি মনে করছেন। ওকে, ভাস্করবাবু, আপনার কি এই ব্যাপারে আপনার কি মতামত? ভারত বাংলাদেশ সম্পর্ক অদূর ভবিষ্যতে আপনি কেমন দেখছেন? না, যদি দেখুন, নির্বাচন যদি সুষ্ঠু হয়, নির্বাচন যদি অবাধ গতিতে হয়, এবং সেখানে যদি একটা ব্যাপার আমার মনে হয় যে ওই কোন দলকে বাদ দিয়ে নির্বাচন, এরকম ব্যাপার নয়, পুরোপুরি একটা অবাধ নির্বাচন এবং সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। যেমন ধরুন ভারতবর্ষের একটা নির্বাচন হলো, তখন সেখানে যদি আমি বলি যে কংগ্রেসকে ভোট দিতে দেওয়া যাবে না, সেটা তো হতে পারে না। ঠিক তদ্রুপ আওয়ামী লীগ ওখানে প্রচুর সংখ্যক আছেন, আওয়ামী লীগ আছেন, ওদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগ তুমি করতে পারবে না, তুমি অন্য কিছু, এটা হয় না। সুতরাং সবাই মিলে যদি ওখানে, ঘটনাটা এই কারণেই বলছি, আজকের দিনে কিন্তু একজন কিন্তু আছেন যিনি তানসিমা নানজিরা, উনি কিন্তু ইতিমধ্যে নির্দল হিসেবে দাঁড়িয়ে গেছেন, যাচ্ছেন। সুতরাং এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে বা আমরাও সেই জায়গায় দাঁড়িয়ে ঘটনাগুলি দেখতে থাকবো। এখন আমার মনে হয় যদি অবাধ এবং গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন হয়, তবে ভারতবর্ষের সাথে নতুন সম্পর্ক উদ্ঘাটিত হতে পারে। যেমন আমরা দেখেছি আফগানিস্তানে নিউ তালিবান আসার পরে তাদের সাথে আমরা নতুন সম্পর্ক হয়েছে, ঠিক তদ্রুপ নতুন সম্পর্ক হতেই পারে। সেটা কখনো আমরা ইতিহাস নির্ভর বলে বলতে পারেন যে সম্পর্ক হবে না। তবে হ্যাঁ, সম্পর্ক হবে যৌথ ভিত্তিতে, সম্পর্ক কোনো এক হাতে বা এক দিক থেকে হবে না, সেটাই বলে আমার দৃঢ় বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজ সুমন বাবু আপনাকে ধন্যবাদ, বিমল বাবু আপনাকে ধন্যবাদ, ভাস্কর বাবু আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা সবাই আলোকপাত করলেন, মতামত জানালেন। ধন্যবাদ সবাইকে। দর্শক বন্ধুরা, ভারত বাংলাদেশ সম্পর্ক কেবল দুই রাষ্ট্রের কূটনৈতিক সমীকরণ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও মানবিক দায়বদ্ধতার এক গভীর বন্ধন। কিন্তু সেই বন্ধন টিকে থাকে বিশ্বাস ও ন্যায়ের উপর। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক পরিসরে হামলা এবং ভারত বিরোধী উস্কানির ধারাবাহিকতা যদি অপ্রতিরোধ্য থাকে, তবে সম্পর্কের ভিত্তি ক্ষয়প্রাপ্ত হতে বাধ্য। তাই দুদেশের সম্পর্ক ঠিক কেমন হবে আগামী দিনে তা সময় বলবে। আমরা নজর রেখেছি বাংলাদেশের সব খবরে, আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।